সুরমাবার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি মনীষা। দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। কথা রাখলো মোদী সরকার, দেশ জুড়ে লাগু হলো সিএএ। ফের দলবদল প্রাক্তন সাংসদ রাধেশ্যাম বিশ্বাসের, প্রার্থী হবার আশায় যোগ তৃণমূল কংগ্রেসে। পশ্চিমবঙ্গে আটক এবিভিপি নেতা, প্রতিবাদে করিমগঞ্জে মমতার কুশপুতল দাহ করল এবিভিপি। রাজ্য রাজনীতি থেকে বিদায় ফণীভূষণ চৌধুরী, বরপেটা থেকে লড়বেন লোকসভা নির্বাচন। আশা কর্মীদের মা দুর্গার সাথে তুলনা অতিরিক্ত জেলা শাসক মিনার্বা দেবী আরামবামের। করিমগঞ্জের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মার্চ পাস্ট, গণবেশ ধারণকারী 3 শতাধিক স্বয়ংসেবকের অংশগ্রহণ মার্চ পাস্টে। কথা রাখলো মোদী সরকার, হিন্দু বাঙালিদের মন রাখলো মোদী অমিত শাহ জুটি। দেশ জুড়ে লাগু হলো সিএএ, সবাইকে চমকে দিয়ে লোকসভা নির্বাচনের পূর্বে দেশ জুড়ে সিএএ লাগু করলো বিজেপি সরকার। খুশির জোয়ার হিন্দু বাঙালিদের মধ্যে। হিন্দুর পাশাপাশি লাভবান হবে খ্রিস্টান, শিখ সহ পার্সি ও বৌদ্ধ ধর্মাবলম্বীরাও। 2019 সনে সিএএ লোকসভা, রাজ্যসভাতে পাস হলেও বিভিন্ন কারণে লাগু হয়নি। সোমবার সন্ধ্যার সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরের ওয়েবসাইটে সিএএ রুল নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়। বহুদিনের লড়াইয়ের পর জয় পেল হিন্দু বাঙালিরা। বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে ভারতে আসা সনাতনী হিন্দুরা দীর্ঘদিন থেকে সিএএ লাগুর জন্য দাবি রেখে আসছিলেন। অবশেষে সিএএ লাগুর মাধ্যমে দীর্ঘদিনের লড়াইয়ের জয় হলো। বিজেপির দীর্ঘদিনের দাবি ছিল এই নাগরিকত্ব সংশোধনী আইন। 2014 সনে সরকার আসার পর থেকেই এ নিয়ে কাজ করছে বিজেপি। অবশেষে দীর্ঘ অবসানের পর দেশ জুড়ে লাগু হলো সিএএ। লাগু নিয়ে চারবারের বিজেপি বিধায়ক মিশন রঞ্জন দাস খুশি ব্যক্ত করেন। তিনি বলেন, সিএএ লাগুর ফলে ধর্মীয় কারণে যারা এই দেশে আশ্রয় নিয়েছিলেন, নিজের ধর্মকে বাঁচানোর জন্য ভারতে এসেছিলেন, তাদের দীর্ঘদিনের লড়াইয়ের জয় বলেও তিনি উল্লেখ করেন। সিএএ কে সমর্থন বিধায়ক কমলাক্ষের। সিএএ নিয়ে কংগ্রেস অপপ্রচার চালিয়েছিল বলেও অভিযোগ করেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। সিএএ এর মাধ্যমে দীর্ঘদিনের একটি সমস্যার সমাধান হবে বলেও তিনি জানান। এদিকে লোকসভা নির্বাচনের পুরো প্রাক মুহূর্তে পুরো দেশ জুড়ে নাগরিকত্ব সংশোধনী আইন লাগু করে বিরোধীদের স্নায়ুচাপ বাড়িয়ে দিল মোদী, অমিত শাহ নেতৃত্বাধীন বিজেপি। যখন ক্যাব হয়েছিল, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল যখন উত্থাপন করা হয়েছিল, তার আগের থেকে যখন আন্দোলন চলছিল, তখন আমরা দেখেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের আসামের মুখ্যমন্ত্রী, প্রথম দিন ওনার যে স্ট্যান্ড ছিল, অর্থাৎ এই বিজ্ঞপ্তি জারি হওয়ার আগের দিন অবধি, রাইট নাও ওনার একই স্ট্যান্ড। অনেকে অনেক কথা বলেছিল, কিন্তু এর ফলে অনেক আন্দোলনও হয়েছিল, অনেক বিশ্রী পরিবেশটা একটা হয়েছিল, কিন্তু মুখ্যমন্ত্রী সেই সময় সত্যি কথাগুলো উপস্থাপন করেছিলেন। এবং বিশেষ করে যদি একটা জিনিস দেখা যায়, তাহলে আমি মনে করি, আমার ব্যক্তিগত একটা উপলব্ধি, আজকে বাংলাদেশ যদি কোনো হিন্দু মানুষ যদি ধর্মীয়ভাবে নির্যাতিত হয়, আমি মনে করি আসামের কোনো অসমিয়া মানুষ সেটা নিয়ে নিশ্চয়ই খুশি হবে না, ওরা মর্মাহত হবে, যেহেতু ওরাও সনাতন ধর্মাবলম্বী বা বাংলাদেশের ওরা সনাতন ধর্মাবলম্বী। আমি স্পেসিফিক্যালি আমি কমিউনিটির কথা বলছি না, আমি কোনো জাতির কথা বলছি না, আমি কোনো সম্প্রদায়ের কথা বলছি না, আমি ইসলাম ধর্মাবলম্বী লোকের কথা বলছি না। আমি বলছি যে আজকে এসএমএস যারা আছেন, ওনারা নিশ্চয়ই খুশি হওয়ার কথা নয়। তাই বিশেষ করে আজকে যে অপপ্রচার যেটা চালানো হয়েছে কংগ্রেসের তরফ থেকে, যে হয়েছে এখন লাখ লাখ বাংলাদেশি এখানে চলে আসবে। আরে 2014 অবধি 31 অগাস্ট, অর্থাৎ এর ভিতরে যারা ধর্মীয় নির্যাতিত হয়েছিল ওদেরকে নাগরিকত্ব দেওয়া হবে, এবং বিশেষ করে সেই বিজ্ঞপ্তি আজকে জারি করা হলো। তাই আজকের সেই কথাগুলোর সত্যি কথা বলতে গেলে, যে আজকে একটা স্থায়ী সমস্যার একটা সমাধান হলো। আজকে ডিভোটার সমস্যা, আজকে কিছু সংখ্যক বিভিন্ন সমস্যা যারা জড়িত ছিল, ধরলাম অনেকে বলবেন যে না 4 লক্ষ মানুষ উপকৃত হবে। এখানে আমি সংখ্যা বেশি দেখানোর জন্য আমার কম্পিটিশনের দরকার নেই। আমরা যারা সমস্যায় জড়িত, যাদের প্রবলেম, ওদের সমস্যাটা সমাধান হওয়ার জন্য আজকে কেন্দ্র সরকার সেই বিজ্ঞপ্তি জারি করেছে, অর্থাৎ ইমপ্লিমেন্ট করেছে। তার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই, আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে ওনাদের প্রথম দিন থেকে আজ অবধি সেম স্ট্যান্ড নিয়ে
আজকে বিশেষ করে যে একটা ন্যায় দেওয়ার জন্য, আজকে একটা সঠিক রাস্তা দেখানোর জন্য একটা যেভাবে একটা দৃঢ়তার সঙ্গে একটা পদক্ষেপ নিয়েছেন, তার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি, আমি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সামনের দিন প্রত্যেকটা সম্প্রদায়, প্রত্যেকটা জাতি সবাইকে নিয়ে যাতে সুষ্ঠু এবং একটা সুন্দর সমাজ হয়, সেটাই আশা ব্যক্ত করছি। আমি অত্যন্ত খুশি যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল 2019-এর ডিসেম্বর মাসে পাশ হয় এবং তারপরেই এটা আইনে পরিণত হয়। রাষ্ট্রপতি মহোদয়া এটাকে আইনে পরিণত করেন এবং তখন থেকে আমরা অপেক্ষায় ছিলাম কখন এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট একটা প্রয়োগ হয়, লাগু হয়। আজ কেন্দ্রীয় সরকার সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বিধিসহ এটা জারি করেছেন এবং প্রয়োগ করেছেন, লাগু করেছেন। এটা ভারতীয় জনসংঘ এবং বিজেপি, ভারতীয় জনসংঘ সময় ভারতীয় জনসংঘ, তার পরবর্তীতে ভারতীয় জনতা পার্টি এবং পরবর্তীতে ভারতীয় জনতা পার্টি আমরা দাবি করে আসছি যে যারা পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান, আফগানিস্তান, পূর্ব পাকিস্তান যার নাম এখন বাংলাদেশ হয়েছে, ওখান থেকে দেশভাগে হওয়ার পর থেকে দেখা গেছে একদম দেশভাগের পরের দিন থেকে 14 আগস্ট থেকে দেখা গেল যে পাকিস্তানের, যেটা পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান, এই দেশে পাকিস্তানে হিন্দুদের বা সেখানকার ধর্মীয় সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান, পার্সি তাদের থাকা অসম্ভব হয়ে পড়ল, বিপন্ন হয়ে পড়লেন তারা দেশভাগের ফলে। এবং ওই সময় থেকে বিভিন্ন নেতৃবৃন্দ আশ্বাস দিয়েছিলেন যে এই দেশগুলো থেকে যারা শরণার্থী হয়ে আসবেন, যারা ওই দেশে সংখ্যালঘু, ধর্মীয় সংখ্যালঘু, তারা যদি ভারতবর্ষে আসেন তাদের নাগরিকত্ব দেওয়া হবে। এবং একইভাবে আমরা দেখেছি যে আফগানিস্তান, যে দেশে অনেক হিন্দু, বৌদ্ধ, জৈন, পার্সি, খ্রিস্টানরা ছিলেন, আজকে সেখানে তারাও বিপন্ন। তো বর্তমান ভারতীয় জনতা পার্টি জন্মলগ্ন থেকে আমরা এটা দাবি করে আসছি যে আমরা যদি সরকারে কোনো সময় আসি, আমরা এই 3 দেশ, বর্তমান বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান, এই 3 দেশ থেকে যারা ধর্মীয় সংখ্যালঘু, সেই দেশের ধর্মীয় সংখ্যালঘু অর্থাৎ হিন্দু, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান, পার্সি, তারা ভারতবর্ষে তাদেরকে আমরা নাগরিকত্ব দিব। এবং 2014 সালে মাননীয় নরেন্দ্র মোদীজির নেতৃত্বে কেন্দ্রীয় সরকার গঠিত হয়, বিজেপি নেতৃত্বাধীন বা এনডিএ সরকার গঠিত হয় এবং আমরা তখনই অর্ডিন্যান্স জারি করা হয় যে 2014 31 ডিসেম্বর পর্যন্ত যারা এই দেশে এসেছেন তাদেরকে আমরা নাগরিকত্ব দিব। পরবর্তীতে অর্ডিন্যান্স এক সময় ল্যাপস হয়ে যায়, তারপরে 2019-এ আমরা এটাকে আইনে পরিণত করেছি। এই 3 দেশের নাগরিক যারা সংখ্যালঘু, ধর্মীয় সংখ্যালঘু, তাদেরকে আমরা নাগরিকত্ব দেব। কিন্তু বিভিন্ন কারণে সেটা এতদিন লাগু হয়নি বা প্রয়োগ হয়নি। আজ কেন্দ্রীয় সরকার এটাকে জারি করেছেন, বিধিসহ সেই আইন পাশ হয়ে যাওয়া আইন লাগু করেছেন, প্রয়োগ করেছেন। ফের দলবদল রাধেশ্যাম বিশ্বাসের, এবার সুস্মিতা দেবের হাত ধরে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। প্রাক্তন কংগ্রেসী এই নেতা 2013 সনে সাংসদ হবার লোভে কংগ্রেস ছেড়ে AIUDF-এ যোগদান করেন। 2014 সনে মোদী লহরের মধ্যেও সংখ্যালঘু ভোটের উপর নির্ভর করে করিমগঞ্জ লোকসভা থেকে সাংসদ নির্বাচিত হন। 2019-এ AIUDF থেকে প্রার্থী হলেও বিজেপি প্রার্থীর কাছে হেরে যান। 2023 সনে হওয়া ডিলিমিটেশনের ফলে করিমগঞ্জ লোকসভা থেকে ফের সংসদ হওয়ায় স্বপ্ন তার ভেঙে যায়। সংখ্যালঘুদের দল AIUDF-এ যে উনি এখন আর কলকে পাবেন না তাও বুঝে নেন বর্ষিয়ান এই নেতা। অবশেষে সোমবার তৃণমূল কংগ্রেস থেকে রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেবের হাত ধরে শিলচরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। অনুসূচিত জনজাতির জন্য বরাদ্দ শিলচর আসন থেকে তৃণমূলের প্রার্থী হতেই কি শিলচরে তৃণমূল কংগ্রেসের সভায় তৃণমূলে যোগদান করেছে করিমগঞ্জের প্রাক্তন সাংসদ রাধেশ্যাম বিশ্বাস? এ নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক চর্চার সৃষ্টি হয়েছে। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের উত্তর কন্যা অভিযান
মমতা সরকারের বিরুদ্ধে আন্দোলনে এবিভিপি। সন্দেশখালী নিয়ে উত্তপ্ত পশ্চিমবঙ্গের রাজনীতি। নারী নির্যাতনকে কেন্দ্র করে মমতা ব্যানার্জির বিরুদ্ধে উত্তরকন্যা অভিযান চালায় এবিভিপি। এই অভিযানকে কেন্দ্র করে পুলিশ ও এবিভিপি সমর্থকদের মধ্যে তীব্র ধস্তাধস্তি শুরু হয়। পুলিশ এবিভিপির রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক যজ্ঞবল্ক শুক্ল সহ অনেক এবিভিপি কার্যকর্তা মমতা পুলিশের হাতে গ্রেফতার হয়। এরই প্রতিবাদে এবিভিপি করিমগঞ্জ শাখার কার্যকর্তারা করিমগঞ্জ কলেজের সম্মুখে মমতা ব্যানার্জির কুশপুত্তলিকা দাহ করে। মমতা ব্যানার্জি বিরোধী স্লোগানে পুরো এলাকা উত্তপ্ত করে তোলে এবিভিপি। নারী বিরোধী তৃণমূল কংগ্রেসের সরকারকে পশ্চিমবঙ্গের জনগণ পশ্চিমবঙ্গের রাজপাট থেকে উপড়ে ফেলবে বলেও দাবি করেন তারা। আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ মমতা ব্যানার্জি ওয়েস্ট বেঙ্গলের চিফ মিনিস্টার তাই এখানে কুশপুতল দাহন করছি। এটার কারণ হয়েছে কি, ওয়েস্ট বেঙ্গলের নর্থ 24 পরগনা ডিস্ট্রিক্ট এখানে সন্দেশখালী একটা জায়গা আছে। এই জায়গার মধ্যে যখন টিএমসি পার্টির ওয়ার্কাররা মেয়ের ঘর থেকে তুলিয়ে নিয়ে গিয়া নারী নির্যাতনের মতো একটা জঘন্য কাণ্ড করে, এটার প্রতিবাদ এখানে হয় না। এখানে যারা সরকার আছে তারা কিছু করে না, এখানে পুলিশে অ্যাকশন লয় না। কিন্তু আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ যখন এখানে আন্দোলন করি তখন কিটা দেখা যায় যে এখানে যারা পুলিশ প্রশাসন আছে, টিএমসি গভর্নমেন্টের পুলিশ প্রশাসন, চিফ মিনিস্টারের পুলিশ প্রশাসন, তারা এখানে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের যারা আন্দোলন করে তারা তুলিয়ে লিয়ে যায় গিয়া। আজকে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের যারা আন্দোলন করে তারা ছোট দেয়, তারা লাঠিচার্জ করতে পুলিশ প্রশাসনের 5 মিনিট সময় লাগে না। কিন্তু সেই পুলিশ প্রশাসন যারা নারী নির্যাতনের মতো জঘন্য কাণ্ড করে তারা কিচ্ছু করতে পারে না। এই পুলিশ প্রশাসনকে আমরা ধিক্কার জানাই, আর এই মমতা ব্যানার্জির আমরা ধিক্কার জানাই। তাই এটা হচ্ছে স্টেটের চিফ মিনিস্টার, তাই একজন মহিলা চিফ মিনিস্টার, আর তাইনের আন্ডারে এখানে মহিলারাও সুরক্ষিত না। তাই কিতার চিফ মিনিস্টার, তাইনে কিতার স্টেট চালাই না, আর তাইনে পুলিশ পালিয়ে খালি তাইনের ভোট চাওয়ার জন্য খালি পুলিশের কাজ লাগে। আর তাইনের পার্টির যারা ওয়ার্কার আছে তারা বাঁচানোর দিকেও পুলিশের কাজ লাগে। মেয়েরারে বাঁচানি, তাইনের স্টেটের ডেভেলপমেন্ট এটার দিকে তাইনের চোখ নাই। আর আমরা ভারতবর্ষের স্বাধীনতার 77 বছর হয়ে যায়, এই 77 বছরের পরে এখানে নারী নির্যাতনের মধ্যে জঘন্য কাণ্ড হয়, কিন্তু এটার প্রতিবাদ কেউ করলে এখানে অ্যারেস্ট হয়ে যায়। আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ সামনে জানাই দিতাম চাই এইরকম জঘন্য কাণ্ড আমরা মানিয়ে নিতাম না। এইরকম জঘন্য কাণ্ড অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ মানিয়ে নিত না। আর এটার যেরকম আন্দোলন করতে লাগে, আজকে মমতা ব্যানার্জি এখানে কুশপুতল দাহন, খালি এখানে না, ভারতবর্ষ সব জেলা আছে, সব জেলায় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ কুশপুতল দাহন করে। ওয়েস্ট বেঙ্গলে আন্দোলন চলে, এই আন্দোলন আটকাই দেয় তারা। কিন্তু কত সময় আটকাই বই আন্দোলন, কত সময় আটকাই বই আন্দোলন। ছাত্র শক্তির আটকানির মতো কোনো শক্তি নাই ভারতবর্ষে, যা আমি সবরে জানাই দিতাম চাই। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এই ছাত্র শক্তির এক স্বরূপ, আর এই অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ কিন্তু আটকাইতে পারত না। মমতা ব্যানার্জি গো ব্যাক, গো ব্যাক, গো ব্যাক। মমতা ব্যানার্জি গো ব্যাক, গো ব্যাক, গো ব্যাক। মমতা মুর্দাবাদ, মুর্দাবাদ, মুর্দাবাদ। মমতা মুর্দাবাদ, মুর্দাবাদ, মুর্দাবাদ। মমতা হায় হায়, হায় হায়, হায় হায়। মমতা হায় হায়, হায় হায়, হায়। অতুল কেশব জুটির কাছে হার স্বীকার। অবশেষে বরপেটা থেকে লোকসভার প্রার্থী হতে হলো জাতীয়তাবাদী নেতা তথা নিম্ন আসামের পোরখাওয়া রাজনীতিবিদ ফণীভূষণ চৌধুরীকে। আসন্ন লোকসভা নির্বাচনে আসামে বিজেপি অগপ ইউপিপিএল মিত্রজোটে আসন বাটোয়ারার বরপেটা ও ধুবড়ী আসনটি অগপর ঝুলিতে যায়। সেই সময় থেকেই বর্ষিয়ান নেতা ফণীভূষণ চৌধুরী বরপেটা থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন এমন ইঙ্গিত ছিল। কিন্তু এই বর্ষিয়ান নেতা রাজ্যের রাজনীতি ছেড়ে দিল্লি যেতে ইচ্ছুক ছিলেন না। কিন্তু রাজ্য রাজনীতিতে নিজেদের পথের কাঁটা সরাতে ও বরপেটা আসনটি এজিপির দখলে আনতে ফণীভূষণ চৌধুরীকে প্রার্থী করে লড়াইয়ে নামছে আসাম আন্দোলন থেকে জন্ম নেওয়া দল অসম গণ পরিষদ। এছাড়াও এদিন ধুবড়ীতেও মৌলানা বদরুদ্দিন আজমলের বিরুদ্ধে প্রাক্তন আশু নেতা জাবেদ ইসলামকে ফের একবার লোকসভার নির্বাচনে প্রার্থী করিয়েছে এজিপি। একসময় আসাম শাসন করা যায় দলটি এইবার লোকসভা আসনে কোনো প্রার্থী জয়ী করিয়ে আনতে পারে কি না, সেটাই এখন দেখার বিষয় বলে রাজনৈতিক মহলে ধারণা করা হচ্ছে। দুর্গা মায়ের সাথে আশা কর্মীদের তুলনা করলেন স্বাস্থ্য বিভাগের আধিকারিক মিনার্বা দেবী আরাম্বা। আশা কর্মীদের নিরলস প্রয়াসের ফলে আয়ুষ্মান কার্ড ছাড়া অন্যান্য সকল কর্মকাণ্ডে আসামের মধ্যে প্রথম সারিতে করিমগঞ্জ আছে বলেও তিনি উল্লেখ করেন। জেলা স্বাস্থ্য সমিতি আয়োজিত করিমগঞ্জ জেলা আশাকর্মী সম্মেলনে উপস্থিত হয়ে
স্বাস্থ্য বিভাগের দায়িত্বে থাকা অতিরিক্ত জেলাশাসক মিনার্বা দেবী আরামবাম সকল আশাকর্মীদেরকে একাগ্রতার সাথে কাজ করে যাওয়ার জন্য আহ্বান জানান। জেলা গ্রন্থাগারে আয়োজিত এই সম্মেলনে স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক রাজীব কুমার বরা সহ উপস্থিত সকলেই আশাকর্মীদের কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেন। সম্মেলন বা আশা কনভেনশন যে হয়েছে সেখানে আমাদের যতজন আশাকর্মী আছে, আমাদের আশাকর্মী দিদিরা, পপুলারলি নোন এজ আশা দিদি, সবাইকে আমরা এখানে উৎসাহ দেওয়ার জন্য এবং ওনাদের কাজের জন্য ওনাদেরকে অ্যাপ্রিসিয়েশন এবং বিভিন্ন ব্লকের আশাদেরকে আমরা আজকে ফেলিসিটেট করেছি এবং প্রাইজ ডিস্ট্রিবিউশনও হয়েছে। এবং ওরা যেভাবে স্বাস্থ্য বিভাগকে, স্পেশালি করিমগঞ্জ স্বাস্থ্য বিভাগকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে সেই বিষয়ে আমরা আজকে এই সম্মেলনটা পাতা হয়েছে এবং ওনাদেরকে সবাইকে ধন্যবাদ এবং মোটিভেশন দেওয়ার জন্য আজকে এই আশা কনভেনশনটা করা হয়েছে। মোট কতজনকে দেওয়া হয়েছে ফেলিসিটি? আমরা প্রতি ব্লকে 3 জন করে আমরা করেছি। আর প্যারামিটার বের করা হয়েছিল আন্ডার দ্য গাইডেন্স অফ এসটিএম এন্ড ইচওস। তো প্রতিটি ব্লকে 3 জন করে 15টা অ্যাওয়ার্ড ডিস্ট্রিবিউশন হয়েছে। সম্মেলন কি একদিনের সম্মেলন না? একদিনের, আজকেই শুরু হয়েছে। আজি আমাৰ আশা অভিৱৰ্তন হ'ল আৰু এটা গোটেই বছৰটোৰ ভিতৰত এটা খুব ইম্পৰ্টেণ্ট দিন, মানে আশাসকলৰ কাৰণেও আমাৰ কাৰণে। এই দিনটোতে সকলো আশা আহে, আমি তেওঁলোকৰ লগত ডাইৰেক্ট কথা পাতিব পাৰোঁ, তেওঁলোকৰ মটিভেট কৰিব পাৰোঁ। গতিকে এইটো এটা মানে অভিৱৰ্তন হৈ গ'ল আৰু। করিমগঞ্জে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মার্চ পাস্ট। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের গণবেশে 3 শতাধিক লোকের মার্চ পাস্ট করিমগঞ্জে। প্রান্তীয় পথ সঞ্চালন দিবস উপলক্ষে এই মার্চ পাস্টের আয়োজন করা হয়। প্রায় 3 শতাধিক সংঘের স্বয়ংসেবকরা সংঘের গণবেশে সরকারি স্কুলের মাঠে এসে উপস্থিত হন। সেখানে সংগঠনটি ধ্বজ উত্তোলন ও বৌদ্ধিক কার্যক্রমের পর সুসজ্জিত ব্যান্ড সহযোগে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের স্বয়ংসেবকরা শহরের বিভিন্ন সড়ক পরিক্রমা করেন। সুসজ্জিত এই র্যালিটি দেখতে শহরের বিভিন্ন এলাকার লোকেরা ব্যাপক জমায়েত হয়। র্যালিটি পুরো শহর পরিক্রমা করে ফের সরকারি স্কুলের খেলার মাঠে ফিরে আসার পর প্রার্থনা ও ধ্বজাবতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। এবারে নিয়ে নিচ্ছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। উচ্চ ও গুণগত মানের শিক্ষা পরিষেবা নিয়ে করিমগঞ্জে যাত্রা শুরু করল প্রণবানন্দ বিদ্যা মন্দির। আপনি কি আপনার বাচ্চার পড়াশোনা নিয়ে চিন্তায় আছেন? এবার আপনাদের চিন্তা দূর করতে গুণগত শিক্ষা নিয়ে করিমগঞ্জে যাত্রা শুরু করল প্রণবানন্দ বিদ্যা মন্দির। প্রথমবারের মতো টাটা ক্লাস এইজের মাধ্যমে স্মার্ট ক্লাসের সুবিধা নিয়ে এসেছে প্রণবানন্দ বিদ্যা মন্দির। 18 ডিসেম্বর থেকে সোম থেকে শনিবার সকাল 9:30 ঘটিকা থেকে 2 ঘটিকা অবধি স্কুল প্রাঙ্গণ থেকে ভর্তি ফর্ম সংগ্রহ করতে পারবেন। আমাদের ঠিকানা আজাদ সাগর রোড, করিমগঞ্জ। যোগাযোগ নম্বর 7570576632 9859147414। আপনি ঘর বানিয়েছেন, ঘরের রং নিয়ে চিন্তা করছেন? চিন্তার দিন শেষ। করিমগঞ্জের মিশিতা পেইন্টস ডিউলাক্স কোম্পানির বিভিন্ন রকমের রঙের সম্ভার নিয়ে উপস্থিত হলো। বিশ্বাসের অপর নাম ডিউলাক্স। লেটস কালার উইথ ডিউলাক্স। আমাদের ঠিকানা স্টেশন রোড, করিমগঞ্জ, বিশাল মেগামার্টের সম্মুখে। যোগাযোগ নম্বর 9854299300 9401449722। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530।
9957709784। আপনি কি শ্বাসকষ্ট, বুকে ব্যথা, পিঠে ও কোমরে যন্ত্রণা, হাতে পায়ে ঝিনঝিন করা, মাথা ব্যথা সহ হার্ট বাইপাস সার্জারি, কিডনিজনিত বিভিন্ন রোগে ভুগছেন? তাহলে আর চিন্তা নেই। এবার থেকে করিমগঞ্জের নিউ লাইফলাইন হসপিটাল এ আয়ুষন্দ্রা সুপার স্পেশালিটি হসপিটাল গুয়াহাটির বিশেষজ্ঞ ডাক্তাররা রোগী দেখতে করিমগঞ্জে উপস্থিত হবেন। 12 মার্চ রোগী দেখবেন ডক্টর সিমরনজিৎ সিং, 14 মার্চ রোগী দেখবেন হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর আদিত্য ভাস্কর, 15 এবং 16 মার্চ রোগী দেখবেন ডক্টর বি শ্রী হর্ষা। রোগী দেখতে করিমগঞ্জে উপস্থিত হবেন। আমাদের ঠিকানা নিউ লাইফলাইন হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার। অগ্রিম বুকিংয়ের জন্য যোগাযোগ করুন 7399195391, 9678806896, 9854135470। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 038432600705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। আপনি কি পেট সংক্রান্ত সমস্যায় ভুগছেন? চিন্তার দিন শেষ। কলকাতা বিখ্যাত গ্যাস্ট্রো সুপার স্পেশালিস্ট ডক্টর প্রশান্ত দেবনাথ রোগী দেখতে আসছেন জীবনজ্যোতি হসপিটালে। লিভারের সমস্যা, অ্যাসিডিটি, বদহজম, জন্ডিস, পেটে ব্যথা, গ্যাসের সমস্যা, পিত্তথলিতে পাথর, অশ্বরোগ, প্যানক্রিয়াটাইটিস সহ অন্যান্য পেটের সমস্যা দূরীকরণে জীবনজ্যোতি হাসপাতালে কলকাতা বিখ্যাত মেডিকা সুপার স্পেশালিস্ট হাসপাতালের ডাক্তার প্রশান্ত দেবনাথ আগামী 13ই ফেব্রুয়ারি রোগী দেখবেন। আমাদের ঠিকানা জীবনজ্যোতি হসপিটাল, নীলামবাজার, দুর্গানগর রোড, দাসগ্রাম, করিমগঞ্জ, আসাম। রোগী দেখার তারিখ 13ই ফেব্রুয়ারি 2024। বুকিংয়ের জন্য আজই যোগাযোগ করুন 7637062954 এবং 7637062955।
এই দুটি নাম্বারে। সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।